নারী শুধু একটি শব্দ নয়, বরং নারী মানেই শক্তি, সাহস আর ভালোবাসার অপরূপ মেলবন্ধন। নারী শুধু কোমলতা নয়, নারী সম্ভাবনা ও সফলতার প্রতীক। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অপরাজেয় বাংলার অপরাজেয় নারীদের নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান অপরাজিতায়। আমাদের সাথে আজকে আছেন এমন দুজন নারী যারা তাদের জীবনযুদ্ধের শুধু যোদ্ধাই নন, তারা পথ প্রদর্শক, তারা পরিবর্তনের অগ্রদূত। চলুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন লিউজা ক্রিস্টি, উনি একজন উবার চালক, এবং সাথে আছেন ইতি আক্তার, যিনি একজন সফল খামারি। লিউজা, আমি প্রথমে আপনার কাছে আসছি। আমরা তো আসলে আমাদের স্বাভাবিক সমাজ ব্যবস্থায় নারীদেরকে গাড়ির পেছনের আসনে দেখতে অভ্যস্ত, তো চালকের আসনে নিজেকে দেখার স্বপ্ন কিংবা এই উদ্যোগটা, এত চ্যালেঞ্জিং একটা উদ্যোগ কিভাবে কখন নেওয়া হয়েছিল, একদম শুরুটা জানতে চাই। আমি যেহেতু সিঙ্গার ছিলাম, গান করছিলাম, তো হঠাৎ করে আমি নিজেও অসুস্থ হয়ে যাই। তারপর হাজব্যান্ডের চাকরিও চলে গেল। তখন আমার কাছে গাড়ি ছিল, আমি নিজেই ড্রাইভ করতাম। তো হঠাৎ করে বিপদে পড়ে ভাবছিলাম যে কি করব আসলে। তা আমি ছোটবেলা থেকে এটাও বলতে পারি যে একটু বিদ্রোহী টাইপের ছিলাম সব সময়। একটু ডিফারেন্ট কিছু করতে মানে ভালো লাগতো, যে কেন নারীরা এটা করতে পারবে না, একটু সবকিছু একটু ডিফারেন্ট চিন্তা করতাম। তো ভাবলাম যে গাড়িটা বিক্রি করে দেবো, ইচ্ছে হচ্ছিল না যে কি করা যায়। তো তখন প্রথম উবার আসছে কেবল 6 মাস হলো মেবি। তো আমি ভাবলাম যে দেখি না, একটু ট্রাই করে উবার চালিয়ে যে কিরকম হয়, যদি ভালো কিছু হয় গাড়িটা বিক্রি করতে হলো না। তো প্রথম তো সবাই বাধাই দিবে, এটাই স্বাভাবিক। তো আম্মু আমার হাজবেন্ড বলতেছে মানে মেয়ে মানুষ গাড়ি চালাবে, কি না কি বিপদ হয় কোন জায়গায়। তো আমি বললাম দেখি, আমি তো এমনিও রাত বিরাতে প্রোগ্রাম করছি, ড্রাইভ করছি, যাচ্ছি, ঠিক আছে। এখন যেহেতু যাত্রী চড়বে একটু ডিফারেন্ট, তারপরে উবার তো বিশেষ প্রোটেকশন আছে, কারণ কোথায় যাচ্ছি না যাচ্ছি ওদের কাছে সবকিছু গুগলে থাকে। আমি বললাম যে কয়দিন চালিয়ে দেখি, যদি কোনো বিপদ হয় তাহলে বন্ধ করে দিব, সমস্যা নাই। এইভাবে অনেক কষ্ট করে অনুমতি নেওয়া হলো, চালাতে শুরু করলাম। ভালোই আর্ন ছিল, আমার সংসার চলতেছিল, ওখান থেকেই শুরু। আপনি যখন প্রথম কোনো যাত্রী নিলেন, তো আপনি একজন মেয়ে ড্রাইভার, তো আপনার যাত্রী আসলে আপনাকে দেখে তার কি মনে হয়েছিল, তার অনুভূতিটা কেমন দেখতে পেয়েছিলেন? প্রতিটা যাত্রী আমার গাড়িতে উঠে অবাক হতো যে মেয়ে ড্রাইভার বাংলাদেশে আর দেখেনি। মানে এটা অসম্ভব যে বাংলাদেশে উবার একজন মেয়ে চালায়, কারণ বিদেশে অনেকেই দেখছে, অনেকেই চালায়। আমাদের বাঙালি মেয়েও আছে বিদেশে ড্রাইভ করে। এমন কি কখনো হয়েছে যে মেয়ে দেখে তারা সংকোচ করতো বা ক্যান্সেল করে দিত? না, এটা একটাই হয়েছিল আমার জীবনে, এমনিতে কেউ করে নাই, কারণ সবাই আমার ফ্যান হয়ে যেত উঠে, যারা মেয়েরা উঠতো এরকম। বান্ধবী এখনো অনেক আছে এরকম, মানে ফ্রেন্ডশিপ হয়ে গেছে যাত্রী থেকে। খুবই করতো। আর সবাই আমার গাড়িতে উঠে বরঞ্চ আরো ছেলেরা মানে সেফটি ফিল করতো। এবার আমি চলে যাব ইতির কাছে। আপনি এত অল্প বয়সে প্রায় 53টি গরু নিয়ে একটি খামার করেছেন। হ্যাঁ, এই যে এত বড় একটা উদ্যোগ, প্রথমে নিশ্চয়ই এটা এরকম ছিল না, শুরুটা হয়েছিল কোথা থেকে? আর আপনি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত একজন আত্মকর্মী হিসেবে পুরস্কার পেয়েছেন, জেলা উপজেলা পর্যায়েও জয়িতা পুরস্কার পেয়েছেন। তো এই এত সব সফলতা, এগুলোর পেছনের একদম শুরুটার গল্প একটু শুনতে চাই। আমি পরিবারের ছোট মেয়ে, আমরা হচ্ছে 6 বোন, 3 বোন ছিলাম মানে অবিবাহিত আর কি। তো আমার বাবা মানে একমাত্র উপার্জনকারী ছিলেন, আর এবং সম্বল হিসেবে ছিলেন আমাদের গরু। আমরা গ্রামের এবং আমি কৃষক পরিবারের মেয়ে। তো বাবা গরু পালতেন, তার সাথে সাথে মানে ব্যবসা করতেন, দুধের ব্যবসা করতেন। তো ছোটবেলায় শুধু এগুলো দেখতাম আর কি, এবং ঘুম থেকে ওঠার পরে মানে ঘর ভর্তি দুধ, মানে এরকম একটা জিনিস আর কি। তো হঠাৎ করে 2009 সালে আমার আব্বা অসুস্থ হয়ে পড়ার পরে হসপিটালে ভর্তি থাকেন। মানে বাঁচবে না করেই তার কন্ডিশন ছিল যে সে বাঁচবে না আর কি। তো যাই হোক, তো তারপরে হচ্ছে এখন সংসারে তো ইনকামের সোর্স বন্ধ, এখন কি করি। বাসায় আমাদের মানে গাভী গরু ছিল, যেগুলো দুধ দিত, গাভী গরু ছিল। এখন ওইগুলাকে খাওয়াবো কি, নিজেরা খাবো কি, একটা চিন্তায় পড়ে গেলাম। আর গরুকে না খাবার দিতে পারলে তো আর গরুর দুধ হবে না। এরকম করে গরুর দুধও কমে গেল। এখন আমাদেরও তো মানে মানে খাবারের খুবই একটা সংকট দেখা দিছে, গরুর খাবারের সংকট দেখা দিছে। তো তারপরে কি করলাম, সেই গরুগুলো আমাদের মানে আমরা ওই যে কলা গাছ ছিল, সেই কলা গাছ কাইটা গরুরে খাওয়াইছি, যদিও সেটা গরুর খাবার ছিল না। এরকম আস্তে আস্তে খাওয়ানোর পরে গরুগুলো আপনার অসুস্থ হয়ে পড়ছে।
তো ঘরের মাথার উপর টিন ছিল, সেই টিন বিক্রি করে গরুর চিকিৎসা করাইছি, কিন্তু সঠিক টাইমে যদি টাকা দিতে পারতাম তাহলে ডাক্তার আসতো, তাছাড়া পাইতাম না ওই সময়টাতে। তো তারপর আমি কি করলাম, ভাইবা নিলাম যে বাড়িতে যে দুধ হইতো ওই দুধটা বাজারে নিয়ে যেতাম, বিক্রি করতাম, এবং তার সাথে মানে বাজারে দাঁড়ায় দাঁড়ায় আমি নিজেও আরো কিছু দুধ কিনতাম। কিন্তু এই প্ল্যানটা কিভাবে আমার মাথায় আসছে আমি জানি না, এটা হচ্ছে আল্লাহ তখন প্রদত্ত। কটা গরু ছিল একদম শুরুতে? আমার হচ্ছে তখন 6টা গরু ছিল, মানে আমার বাবার ছিল তখন। হ্যাঁ, তখন আমার বাবারই ছিল গরু, কারণ যেহেতু আমরা ছোট, বাবারই গরু ছিল। তো তখন হঠাৎ করে বাজারে দাঁড়িয়ে আমরা করে দুধ কিনতাম, কেনার পরে মানে আমাদের বাকি মানে 6টা গরুতেই দিনে মারা যায়, 6টা গরুতেই দিনে মারা যায়, কারণ ওই যে গরু পাতলা পায়খানা হচ্ছিল, গলায় ফুলে গেছে, খাবার সংকট, আর যেগুলো আমরা খাওয়াচ্ছি এগুলো পানি জাতীয় খাবার, এবং গরু সঠিক ম্যানেজমেন্ট তো বুঝি না, একদম নিঃস্ব অবস্থা, আর আমরা এমনিতে মধ্যবিত্ত ছিলাম আর কি। তো মারা যাবার পরে আমাদের ছোট্ট একটা মানে বাছুর ছিল, সেইটাও অসুস্থ হয়ে পড়ছে, সেটার নাম দিয়েছিলাম আমি হচ্ছে লক্ষ্মী সোনা। এমনও দিন গেছে যে মানে 300 টাকা কোথাও থেকে ধার নিছি, যদি ধার নিতে পারতাম তাহলে বাজার দ্বারা দুধ কিনতে পারতাম, আবার টাইম টু টাইম তাকে টাকা দিতাম। মানে এমন ঘটছে যে যেদিন লাভ হইতো সেদিন মানে সংসার চলতো, চাউল কিনতাম, বাবার ওষুধ কিনতাম, গরুর জন্য খাবার কিনতাম, মানে এরকম করতে করতে আর কি মানে দিনগুলা কাটতেছিল আর কি। মানে সেই অতীতের কথা মনে পড়লে এখনো আসলে কান্না পাই, খুবই আসলে খুবই মানে আবেগে পড়ে যায় আমি। তো এরকম করতে করতে দেখা গেছে যে 2009 সাল থেকে 16 সালে চলে আসলাম। আমি 5 বছর দুধের ব্যবসা করছি। তো সেই বাচ্চাটাকে মানুষ করার পরে 2016 সালে সেটা ভাইরাল হয়ে যায়, মানে লক্ষ্মী সোনা নামে সারা বাংলাদেশে 10.5 লক্ষ টাকা বিক্রি করি সেটাকে। বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন পত্রিকায় নিউজ করে, আস্তে আস্তে সেটা মানে দেশব্যাপক একটা হয়ে গেছে যে ছোট একটা মেয়ে গরু পালে, এরকম একটা হয়ে গেছে। ওই বাছুরটাকে নিয়ে কেন নিউজ করা হয়েছিল, এই ব্যাপারটা যদি একটু জানাতেন। এটা মানে একজন ছোট একটা মেয়ে হয়ে 5 বছর কষ্ট করে, মানুষের তো সবাই গল্প জানে, এরকম করতে করতে সেটা দেখা গেছে 1.5 টন ওজন হয়ে গেছিল, যা মানে বাংলাদেশে হলিস্টেইন ফ্রিজিয়ান জাত মানে একটু মানুষের চোখে নজর কাড়া, এবং এই পরিবেশ থেকে এমন বড় গরু হতে পারে মানে যেই একবার দেখতো সেই মানে অবাক হয়ে যেত যে। আর গ্রামে তখন আসলে বড় গরু মানে মানুষ খুবই কম দেখতো তখনকার সময়ে, এবং আমাদের আশেপাশে তো ছিলই না, মানে খুবই কম ছিল, এবং মানে প্রান্তিক ভাবে যে একটা মেয়ে এভাবে করতে পারে এটা আসলে মানে আল্লাহর তরফ থেকে মানুষের ছড়িয়ে যাচ্ছিল চারপাশে আর কি। তো 2016 সালে যখন সেটাকে বিক্রি করার পর হচ্ছে আমার আর পিছন দিকে ওইভাবে তাকাতে হয় নাই। বিক্রি করার পর মানে এখন বাড়িতে বললাম যে মা আমি আর বাজারে যাব না, আমি একটু ট্রেনিং নিব। আমাকে একটা ভাই পরামর্শ দিল যে তুমি একটা কাজ করো, আবার এর মাঝ থেকে আমি পড়াশোনাটাও আস্তে আস্তে চালাই যাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো বললো যে তুমি যুবৈনন থেকে ট্রেনিং নাও, তুমি কিছু পারবা। আর আমার ভিতরে একটাই ছিল যে চিকিৎসার জন্য গরু মারা গেছে, মানুষ আসতো না, এটা আমি কিছু একটা করি, একটা মানে দায়িত্ব কাঁধের উপরে আর কি। পরে আমার সে 2 বোন বিয়ে হয়ে গেল, আমি এটার সাথে তো আছি আর কি। তো সেটাকে লক্ষ্মী সোনাকে বিক্রি করার পরে একটা বকনা বাছুর কিনলাম, মানে মেয়ে বাছুর, এবং আমি আরেকটা গরু কিনলাম, সেটার নাম দিলাম হচ্ছে রাজা বাবু। আমি একটু গরুর নাম সেই রাজা বাবুর নামেই চলছে। হ্যাঁ, আমার ওষুধের ফার্মেসি, তারপরে হচ্ছে আমার মানে খামার, মানে যত কিছু আসছে এই পর্যন্ত। কারণ রাজাবাবু লক্ষ্মী সোনা হচ্ছে আমার মানে লাইফের একটা ভাগ্য পরিবর্তনের একটা চাবিকাঠি ছিল, এবং রাজাবাবু সেটাকে আরো ঘুরিয়ে দিছে। কারণ মানে সারা বাংলাদেশের মধ্যে যে আমার রাজাবাবুকে এমন কোনো মানে টিভি চ্যানেল বা এমন কোনো নাই যে আমার রাজাবাবুকে নিয়ে কাজ করে নাই, এবং যে কোনো জায়গায় যদি বলি আমি রাজাবাবুর খামারি, আলহামদুলিল্লাহ তারা আমাকে চিনতে পারে। মানে রাজাবাবু আমাকে আরেকটা মোড় ঘুরিয়ে দিয়ে গেছে। আস্তে আস্তে এরকমভাবে আমি যখন মানে লক্ষ্মী সোনাকে বিক্রি করার পরে ট্রেনিংয়ে গেলাম, তো ট্রেনিংয়ে যাব তখনও মানে ট্রেনিংয়ে আমি যাইতে পারি না, মানে যুবউন্নয়নের মাধ্যমে যাব, উপজেলাতে গেছি, বলে তুমি ছোট একটা মেয়ে, তুমি কিভাবে কি করবা। কোন ক্লাসে পড়া হতো? আমি তখন মানে ক্লাস 9-এ 8-এ মানে মাঝে মাঝে গ্যাপ দিছি, তো মানে ক্লাসগুলো অনেক গ্যাপ গেছে কাজের কারণে, সঠিক সময় করতে পারি নাই। 16 সালে শেষে বলতেছে যে মানে ট্রেনিংয়ে যাবো আর কি, স্যাররাও আমাকে ট্রেনিংয়ে পাঠাবে না, বলতেছে তুমি ছোট মানুষ করতে পারবা না, এখানে সেফটির একটা বিষয় আছে, মেয়ে মানুষ তুমি যাবা। আমি কই স্যার আমাকে একটু সুযোগ দিয়ে দেখেন, আমি পারবো। বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে যত মানে কাগজপত্র যা যা লাগতো এখানে দিয়ে আসলাম, আমাদের একটা টাইম পড়লো আর কি, যে টাইমের মধ্যে যাবার পরে সেখানে যাক আলহামদুলিল্লাহ 3 মাস মানে আমরা সম্পূর্ণভাবে ট্রেনিংটা শেষ করি। ঠিক আছে ইতি, আবার আপনার কাছে আসবো। এখন আবার চলে যাচ্ছি লিউজা আপনার কাছে। নারী উবার ড্রাইভার হিসেবে আমার কাছে তো মনে হয় যে নারীরা প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে,
তবুও কিন্তু উবার ড্রাইভার হিসেবে নারীদেরকে সেরকম দেখাই যায় না, এখানে ঝুঁকির ব্যাপারটা আছে, নিরাপত্তার ব্যাপার থাকে। তো এরকম কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতিতে পড়তে হয়েছে কিনা নারী হিসেবে কাজ করার সময়, কিংবা সেই নিরাপত্তার বিষয়টা নিজের কিভাবে সামলাচ্ছেন? না, আসলে আমি ওই যে প্রথমেই বললাম, যেহেতু আমি গান করতাম তো নিজেই ড্রাইভ করতাম, রাতেই প্রোগ্রামগুলো বেশি হয়। তো একভাবে চলে একটু সাহস তো ছিল প্রথম থেকেই। আর হচ্ছে গিয়ে উবার চালানোতে যে প্রবলেমটা ছিল না, কারণ উবার আমি কোথায় যাচ্ছি যদি আমি রুটও চেঞ্জ করি, যে এক রুটে যাওয়ার কথা ওদের যে হিসাবে, অন্য Google-এ রুটে সেটা গেলেও দেখো। আমাকে সাথে সাথে ওরা ফোন করে বা আচ্ছা, এসএমএস করে যে আমার কোনো প্রবলেম কিনা এটা। আর আমার জন্য মেবি বিশেষ একটা মানে পুলিশের একটা ছিল যে যারা আচ্ছা, ফলো নারী করতো। হিসেবে একটু হ্যাঁ এক্সট্রা বিশেষ সহযোগিতা হ্যাঁ, পেয়েছিলেন উবার হ্যাঁ, থেকে? এটা সবাই পায়, আচ্ছা, আমাকে আচ্ছা। একটু বেটার দেওয়া হয়েছিল আচ্ছা, নারী আচ্ছা। হিসেবে। তো আমি কখনো মানে রুট চেঞ্জ করলে ওরা মানে ই করতো যে সেটা কোনো বলা প্রবলেম হয়। কিনা, আমি যেন এসএমএস দিই, আমি কনফার্ম করলে আবার ওরা ওকে হতো এরকম। তো আসলে এরকম কোনো না। এটার আরেকটা যেটা আমার থিঙ্কিং ছিল যে কেন বিপদ হবে, হবে না, কারণ যে কে উবার নিচ্ছে সে কিন্তু নারী ড্রাইভার কিনা এটা জানতো না। যে উবার কনফার্ম করবে, কনফার্মের পরে সে জানতে পারবে ড্রাইভারকে। হ্যাঁ, তাহলে সে নিশ্চয়ই আমাকে মানে কোনো আমার গাড়ি চুরি বা এনিথিং কোনো প্ল্যান করে সে উঠতে পারছে না। আর যে উঠছে তার নিজস্ব আইডি, সবকিছু ঠিকানা, তারপর আমার ঠিকানা, এভরিথিং উবারের কাছে গাড়িটাকে সংরক্ষণ ট্রেস আছে। করতে পারে যে কোনো হ্যাঁ, সময়। হ্যাঁ। আচ্ছা। এবং যে যাত্রী আছে সেও কিছু করতে পারবে না, কারণ তাকেও সেই পুলিশের কাছে ধরা খেতেই হবে, কারণ তার সবকিছু দেওয়া থাকে, আইডি এভরিথিং সব দিতে হয়। তো এটা হচ্ছে একটা আর কি, যে অপশন, যে এরকম বিপদের কোনো কারণ নেই। আচ্ছা, আপনার পরিবারের গল্পটা এবার একটু শুনতে চাই। সংসারে কে কে আছেন, কে কি করছেন, এবং আসলে আপনাকে কতটুকু সহযোগিতা কে করেন? আমি যখন 7-এ পড়ি, সেটা হচ্ছে 1997। তো তখন আমার বাবা আম্মু অসুস্থ ছিল, একটা বিয়ে করে ফেলছিল। তা আমার আম্মু আমাদেরকে নিয়ে নানু বাড়ি চলে আসছিল। হ্যাঁ, আব্বার কাছ থেকে আমরা 6 বছর দূরে ছিলাম। তো তখন আমি যখন ছোট, আমার ছোট ভাই বোন ছোট, আমার নানার ফ্যামিলি খুবই অভাব অনটনে ছিল, 2 দিন 3 দিন না খেয়েও থাকতে হয়েছে তখন আমাদের। তো আমিও যখন আস্তে আস্তে ক্লাস 8-এ উঠলাম 98-এ, তখন চিন্তা করলাম যে আমার ছোট ভাই খেতে পারছে না, ছোট বোন আবার, আমার ছোট বোন এখন কিন্তু প্লেব্যাক সিঙ্গার, লেমিস। তো সে তখন একটু একটু গান করে, একটু অডিশন দেবে নতুন করিতে, এটা সেটা কোথাও নিতে পারছে না এরকম। তো তখন আমি লেখাপড়া ছেড়ে দিলাম, যে আমি আর পড়াশোনা করব না। আমার সম্ভব হলো না আর কি, হ্যাঁ, পারিবারিক কারণে। মানে আমি পড়তে পারতাম, কিন্তু আমার সংসারের খাবার মানে আম্মুর চিকিৎসা এগুলো তো আমি করতে পারছি না, আমার এখন টাকা দরকার। তো তখন আমার এক খালু থাকতো বিদেশ, আবুধাবি, অনেক মেয়ে নিয়ে যায় নাকি, আমি চিন্তা করলাম আমি বিদেশ চলে যাবো, আমি কাজ করে খাবো কোনো একটা। তো তখন পাসপোর্ট করতে দিলাম, আমার এক খালাতো ভাই এটা আমার কাছে গল্প শুনে আমাকে মানা করলো, বিদেশ যেতে দেওয়া যাবে না, মেয়ে মানুষ। তারপরে ওই আমার খালাতো ভাইয়ের আবার আত্মীয়, আমাদের আত্মীয় হয়, আমাকে রিসেপশনে একটা জব দিয়ে দিল, ছোট মানুষ হিসেবে কোনো রকম যাওয়া আসা করতাম, এরকম অল্প কাজ। তো তারপরে আস্তে আস্তে বিয়ে, তারপরেও আমি কাজ করতাম, ফার্মেসি ছিল আমার। তারপরে আস্তে আস্তে গান শিখলাম, গাজীপুর থেকে এসে আমি গান শিখতাম সঞ্জীবদের কাছে, ক্লাসিক্যাল। আচ্ছা, আচ্ছা। তারপরে টুকিটাকি গান, 2 বোনে গান শুরু করলাম। আর বাবা তো তখন ছিল না, বাবা আসছে আরো অনেক পরে। তো সংসার চালানো, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডের ফ্যামিলি, সবকিছুই দুজনে মিলে করা শুরু করলাম তখন। আচ্ছা। তো এইভাবে তারপর তো ওই যে বললাম যে হাজবেন্ডের পরিবারে চাকরি এখন চলে গেল। সন্তান এবং স্বামী নিয়ে আছেন আপনি? আর আসলে আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমার 2 ছেলে, বড় ছেলেকে বিয়ে করিয়েছি। আপনার গল্প শুনে মনে হলো যে ছোটবেলা থেকে আপনি অপরাজিতা, সবসময় না মানা একজন হার না মানে মানুষ আমি ছিলেন। সবসময় চিন্তা করেছি যে এখন আমার যে কাজটা সামনে আমার, আমি ভাবছি যে করতে পারবো, এছাড়া আমার কোনো উপায় নাই। না, এটার জন্য অনেক সাহস দরকার আসলে, সেটাই। ভেতরের একটা শক্তি দরকার। হ্যাঁ, তো সেটা আসলে নারী যে প্রয়োজনে তার সবই ভেতরের পারে। সমস্ত সবকিছু পারে, এটাই আপনারা প্রমাণ করেছেন। জি। আমি আবার চলে যাব ইতি আপনার কাছে। আপনি খামার পরিচালনা করছেন এখন, বেশ বড় আকার ধারণ করেছে আপনার খামার। তো এই যে খামার পরিচালনার ক্ষেত্রে নারী হিসেবে কি কখনো কোনো প্রতিবন্ধকতা বা বাধা বিপত্তির মুখে পড়েছেন? মানে কখনো কোনো সমস্যা হয়েছে? সবচেয়ে একটা দুর্বল পয়েন্ট যে এইটাই, যে আমরা মেয়ে কেন সমাজে, এক্স্যাক্ট, এটাই যে আমরা মেয়ে কেন আসলে মেয়ে হয়ে করছে। হ্যাঁ, মেয়ে হয়ে সাপোর্ট করছে। দেওয়া তো দূরের কথা, আর কিভাবে এখানে তাকে বাধা দেওয়া যায়। হ্যাঁ, দেখা যায় যে মানে মেয়ে মানুষ কেন করবে,
কি করবে, বা দুইজন মানুষের সাথে যদি আমরা একটু প্রাণ খুলে হেসেও কথা বলি তখন সেখানে তাতেও সমস্যা, যে নিশ্চয়ই মন্তব্য এখানে করবে, তার কোনো হ্যাঁ। সমস্যা আছে বা কারোর সাথে কোনো সম্পর্ক চলতেছে। আমি যেটা বর্তমানেও দেখি যে মেয়ে মানুষ কোনো মানুষের কাছে সেভ না, কোনো মানুষের কাছে সেভ না, কোনো জায়গাতে সেভ না, কিন্তু সেখান থেকে নিজেকে সেভ করে রাখতে হয়। হ্যাঁ, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে অনেক হচ্ছে। এড়িয়ে পড়তে হয়। কিভাবে সেগুলো আসলে সেই চ্যালেঞ্জগুলোর হ্যাঁ, আমি মুখোমুখি কিভাবে হচ্ছেন, যদি কিভাবে? একটু বলি, হ্যাঁ। যেমন এখনো মানে যদি কোথাও যাই, মানে মেয়ে মানুষ বুঝিনি তো যে মেয়ে মানুষ কি, মানে অনেকেই দেখা যেত যখন গরুর খামার করতাম মানে নাক ছিটকাইতো যে গরু পালে আবার, কিন্তু আমি কি, তারা বলতেছে আমি ওইটা আমার গায়ে মাখছি না, হ্যাঁ। আমার যেটা কাজ এটা আমাকে করতে হবে, এখান থেকে আমাকে সম্মানের সহিত এটা আমাকে করতে হবে এবং শেষ পর্যন্ত এটার কি আছে এটা আমাকে দেখতে হবে। আমার চিন্তা ভাবনাগুলো একটু এরকম। তারপরে দেখা গেছে যে যে খামার করছি আগে, মানে গরু পাললে এরকম, মানে গরু পাললে ভালো কোনো কোথাও যাওয়া যাবে না, গরু পাললে মানুষের সাথে ভালো মানুষের সাথে চলা যাবে না, এরকম কত কিছুই তো সমাজে হয়। এরকম এই সমাজে সমাজ অনেক তখন কিছু, সেভাবে মানে এই বিভক্ত সমাজ, করে দিত। এই সমাজ মানে দেখা যাইতো যে এভাবে মেয়েদেরকে আরো সাপোর্ট করবে কি, তারা আরো মানে দূরে যাইতো এবং অনেক কানাঘুষি অনেক কিছুই হইতো আর কি। যখন আমি গ্রামে এগুলো অনেক মানে দেখা আশেপাশে হয়েছে। প্রতিবেশীদের দ্বারাই আপনি মানে বেশি, ক্ষতিগ্রস্ত বেশি হ্যাঁ, আমি, বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাধাগ্রস্ত। মানে একটা কাজ আমি করব, যেমন আমি যখন ফার্মেসি নিব তখন সবচেয়ে একটা কথা উঠে আসছে বেশি যে মেয়ে মানুষ পারবে না এবং বিয়ে হয়ে গেলে তো শ্বশুর বাড়ি চলে যাবে, কিভাবে সম্ভব, এই একটা কথা। এমন আমার আব্বাও তখন আমাকে ফার্মেসিটা, আমার আব্বা আমাকে সব কাজেই সাপোর্ট করেন, মানে তখন বলতেছে যে না ফার্মেসি তুমি পারবা না। আমি আবার সাইকেল চালাইতে পারি। পরে কি করলাম, ওই যে বাজারে আমি ফার্মেসি নিয়েছি ওই বাজারে মানে গেলাম, আমি মারে বললাম যে মা আব্বা তো আমার দোকান নিয়ে দেয় না, মানে জিদ করতেছি আব্বা তো আমার দোকান নিয়ে দেয় না, বলতেছে পারবা না, বলতেছে মেয়ে মানে মা আমাকে বলতেছে, আমি পারবো, এখন পারবো, মানে এরকম করেই করে আমি বাজারে সাইকেল চালাই গেছি, একটা মামাকে যে বলতেছি যে মামা আমার একটা দোকান নিব। তো সেখান থেকে সেই দোকানটা ঠিক করে আসলাম। সে মামা মানে ওই এলাকায় হচ্ছে আমার বাবা আবার বিয়ে করছে, মানে পাশের এলাকা, ওই এলাকায় যে মানে সবাই খুব আদর করে। বললাম যে মামা একটা দোকান নিব, আমাকে একটা দোকান নিয়ে দেন। কোনো মতে একটা দোকান দিল, আমার কাছে কিছু টাকা পুঁজি ছিল, মানে মানে 6-7 হাজার টাকার মতো আর কি। আচ্ছা। সেই টাকাটা আমি জমাইছিলাম, মানে সেই টাকাটা দিয়ে শুরু করলাম। আমি যেখান থেকে ট্রেনিং করি, যুব উন্নয়নের স্যার আমাকে অনেক আদর করতেন। ওইখানে যে মানে যারা ওই যে ওষুধ কোম্পানির যে মানে স্যাররা যায়, তারা আমাকে বলে ইতি তুমি পারবা, মাথায় হাত দিয়ে সবাই শুধু বলতো একদিন তুমি অনেক বড় হবা, আর তুমি যদি কখনো ফার্মেসি দাও আমাদের বইলো। সেখান থেকে একটা সাহস আছে ভিতরে, হ্যাঁ, তারা আমাকে এটা বলছে। পরে আমি ফার্মেসি নেবার পরে র্যাক বানাইলাম, একটা কাঠের একটা টেবিল বানাইলাম, টেবিলটা এখন আমি ধরে রাখছি, এখনো আছে। তো বানানোর পরে সেখানে আচ্ছা, এখনো ফার্মেসিটা আপনার এখন হ্যাঁ আছে? এখনো আছে, ওটাও চালাচ্ছেন? ওটাও চালাচ্ছি। আচ্ছা, তো ফার্মেসি চালাচ্ছি। তো স্যারদের বললাম যে স্যার আমার তো ফার্মেসিতে র্যাক আছে, সবই আছে, আমার তো দোকানে ওষুধ নাই। বলতেছে আচ্ছা ঠিক আছে কি করা লাগবে তোমার জন্য। আমি কই স্যার আমাকে একটু হেল্প করা লাগবে, আমাকে যা যা ওষুধ আমাকে দেওয়া লাগবে। পরে বললো ঠিক আছে। তো তারপরে কয়েক কোম্পানি এরকমভাবে আস্তে আস্তে জানলো যে আমি দোকান দিছি, তারা আসলো, আসার পরে তাদের কাছ থেকে ওষুধ নিলাম। পরে 6-7 কোম্পানিতে আমাকে আস্তে আস্তে ওষুধ দেওয়া শুরু করলো। আমি সেখান থেকে মেয়ে মানুষ এখন মানে মানে কেমন একটা দেখায় গ্রামে, মানে একমাত্র আমি মেয়ে মানুষ, তাও গরুর ওষুধ বিক্রি করি। এখন আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আগে ফার্মেসিতে শুধু গ্রামে সেবা দিতাম, বা আমার যে এত বছরের একটা নলেজ গরু পালন করে অনেক বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত সব কিন্তু আমার সাথে ঘটছে। কারণ যেহেতু আমি অনেক গরু পালি, অনেক মানে সমস্যা রোগ বালাই অনেক কিছু কিন্তু ফেস করতে হয় আমাকে। তো সেগুলো আমি দেখা যায় যে মানে গ্রামের মানুষকে যে সেবা দিতাম তার পাশাপাশি কিন্তু এখন আমি অনলাইনেও ওষুধ যায় আমার। আচ্ছা আচ্ছা। এখন আমি আর দোকানে বসার আর কোনো সময়ই পাই না, কারণ খামারে গরুর সংখ্যা বেড়ে গেছে, খামারে কাজ, মানে আমার খামারে চারদিক দিয়ে মানে একটু ঘুরান দিলেও হচ্ছে সময় লেগে যায়। কর্মীরা আছেন, কতজন কর্মী চালাচ্ছেন আপনি? আমি এখন মানে ঘাস কাটা বা অন্য অন্য সাইটে হচ্ছে আপনার টোটালি মানে 11 জন কাজ করে। আচ্ছা, এবার একটু পারিবারিক দিকটা যেতে চাই। আপনি বিয়ে করেছেন? হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে শ্বশুর বাড়ির দিক থেকে কখনো কোনো বাধার সম্মুখীন হয়েছেন? আসলে এটাও আরেকটা গল্প, কারণ যখন আমার বিয়ে হয় তখন তো আমার হাজবেন্ড আমাকে মানে বলছে যে মানে 5 বছর তুমি সেখানে থেকেই খামার করবা, মানে সেখানে থেকেই তুমি করবা, কারণ দেখছে যে আমি তো আর ওখানে আমি যেতে পারবো না সহজে। এখন মানে জীবনটা এমনই, দেখতে দেখতে কিন্তু 5 বছর চলেই গেছে, কিন্তু আমি মানে জিনিসটা ছাড়তে পারি না, আরো বেশি মানে
করে ফেলছি, কারণ নিজে খামার তার বড় জড়িয়ে হয়ে গেছে। গেছে, মানে জড়িয়ে গেছি নিজেকে, আর ওইখান থেকে আর বের ওটা তো করতে পারি আসলে নাই, একটা বের করার ব্যবসা, কোনো ওটা তো কোনো হ্যাঁ। ছোটখাটোর কোনো বিষয় না হ্যাঁ সেটাই। যে 5 বছর করা যাবে। এটা তো আপনাদের ভবিষ্যতের জন্যই, হ্যাঁ মানে আপনার সে সন্তান সে তাদের বলছিল ভবিষ্যতের যে জন্য থেকে যাবে। পরে বলতেছে যে এগুলা বন্ধ করে দাও, যদি মানে এটা মানে একটা যে যদি আমার ভাত খাও তাহলে এগুলো তোমাকে বন্ধ করে দিতে হবে। ও আচ্ছা, সেখান থেকেও তাহলে এই বাধা পেয়েছেন। হ্যাঁ এই বাধা আমি তার কাছ থেকে পেয়েছি। তো একটা সময় আমাদের মন মানিল্য হয় যে কারণ আমি তো এটা চাইলে বন্ধ করতে পারবো না। এখানে মানে আমি মানে 9 বছর ধরে আমার ফার্মেসিটাকে গুছাইছি, আর ব্যবসা জিনিসটা এমন বা দোকান জিনিসটা এমন, মানে আমি যেখানে থাকবো টাইম টু টাইম সেটা আমাকে খুলতে হবে, মানুষকে বুঝাইতে হবে যেখানে আমি আসি। সবকিছু মিলাই কিন্তু একটা গুছাইছি আমি আমি কিন্তু চাইলে এটা পারতেছি না। তো সেও দেখা গেছে একটা সময় এভাবে মুখ ফিরিয়ে নিছে। আচ্ছা, মানে পরবর্তীতে হ্যাঁ, সিদ্ধান্ত একটা হলো যে আপনারা কি হ্যাঁ একটু এখন মানে আলাদাই আছি separated? আমরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আলাদাই আছি, কারণ হচ্ছে মানে আমি বুঝি যে আমি ওই আমার শ্বশুর বাসায়ও আমি গরুর খামার করছিলাম, খামার করে দিয়েছিলাম, কারণ ওই সময় আমার হাজবেন্ড কিছু করতেন না। আমি ওখানেও গরুর খামার করছিলাম, কিন্তু দেখা গেছে যে তার আবার গরু ভালো লাগে না, গরু ভালো লাগে না, আসলে মানে সবকিছু দর্শক, মিলিয়ে আমরা এই গুলো থেকে জানছি, বুঝতে পারছি যে পাশের মানুষ যদি সহযোগিতা না করেন, যে কোনো মানুষের ক্ষেত্রেই এগিয়ে যাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। যে কোনো সফলতার পেছনেই একজন সহযোগী, অনুপ্রেরণা দেওয়ার মানুষ দরকার আমাদের জন্য। তারপর এখন আমরা মানে আলাদাই আছি। আমার মেয়ে আছে একজন, হিয়ামণি। আছে। হ্যাঁ হিয়ামণি। আপনার সফলতার গল্প সবাই শুনবে, ব্যর্থতাটা কিন্তু মানুষ শুনে না, হুম। যেটা আমি বুঝি। আমি চাই যে প্রত্যেকটা মেয়ে হচ্ছে সে নিজে স্বাবলম্বী হোক এবং 1 টাকা হইলেও সে নিজে ইনকাম করুক। আসলে আমরাও চাই প্রত্যেকটা মেয়েই স্বাবলম্বী হোক, স্বাবলম্বী হওয়ার প্রয়োজন আছে। এবার তাহলে আমি আবার লিউজ আপার কাছে যাচ্ছি। আপনি নারীদের জন্য যারা উবার পেশায় আসতে চায় তাদের জন্য কি পরামর্শ দেন? এটা মানে কতটুকু তাদের জন্য নিরাপদ? আপনি তাদের জন্য মানে কি পরামর্শ দিতে চান নিরাপদে কাজ করতে হলে, বা উবার ড্রাইভার হতে হলে কি করতে হবে? প্রথমে তো আমাদের সমাজ থেকে বেরিয়ে আসা খুব প্রয়োজন, যে সমাজের যে বাধা। আমরা মেয়েরা তো কোনো কাজ করতে গেলেই মনে করি পাশের লোক কি বললো আমাকে, আমি একজন গাড়ির ড্রাইভারই করি, মানে সহজ কথা যেটা, এটাই ভাবে সবাই। এই যে গাড়ির ড্রাইভার, যে একজন স্মার্ট মেয়ে হলে কেবল ড্রাইভিং সেটা করতে পারে, সম্ভব। সাহসের সাথে সম্ভব। হ্যাঁ। আমাদের বাঙালি অনেক মেয়ে বাহিরে কিন্তু একই কাজ করতেছে, স্মার্টলি করতেছে, কিন্তু বাংলাদেশে এটাকে একটা অড পেশা এটা একটা হিসেবে আসলে দেখা হ্যাঁ হয়। তথাকথিত একটা স্মার্টনেস এর নামে হ্যাঁ। নারীদেরকে বাধা দেয়া বাধা আসলে। দেয়া, এটাই একটু অডলি বলে সবাই। এই জিনিসটা হচ্ছে, এটা আগে পার করতে হবে, যে একজন একজন করে আসার পরে দেখা যাবে আমাদের দেশে আমেরিকার মতোই হবে, যে ওই মানে দেশে কিন্তু সবাইকে বাধা হ্যাঁ, অতিক্রম করে আসতে হবে। একটা ছেলে, আমাদের দেশের বেশিরভাগ ছেলেরা কিন্তু বিদেশ যেয়ে অনেকেই ড্রাইভিং করতেছে, উবার চালায়, যে আমি আমার সামনে যে কাজ আছে, আমি যা পারছি তাই কেন করছি না, কাজ তো কাজই, কাজ তো এখানে কাজ, ছোটার কাজকে কি সম্মান আছে? দিতে হবে। এটা হচ্ছে প্রথম। আর যে ফ্যামিলির বাধা, আমি উবার অনেক নিরাপদ, যেহেতু আমি প্রায় 17 থেকে চালাচ্ছি। আচ্ছা, আপনি কোনো অনেক। প্রতিবন্ধকতার আমি মুখোমুখি এখনো হননি? কিছুতেই তার মানে পড়ি চাইলে নাই। অনেকে এই সবাই পেশাতে পারে, আসতে হ্যাঁ, পারে। কারণ এখানে আচ্ছা, নিরাপত্তা আছে। নিরাপত্তা আছে। আচ্ছা, হ্যাঁ। এই ব্যাপারটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ। ছিল, কারণ নারীর নিরাপত্তাটাই সবচেয়ে বড় জি, বিষয়। জি। ইতি, আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে দুটো প্রশ্ন আছে, যে আপনি যেহেতু খামার পরিচালনা করছেন, আপনার কি মনে হয় যে স্থানীয়ভাবে আরও কিছু সহযোগিতা পেলে এই খামারটাকে আরও বাড়ানো সম্ভব, বা মেয়েরা আরও উদ্যোগটা আরও বেশি নিতে পারবে, সাহস করতে পারবে খামার করার জন্য, অনেকেই এগিয়ে আসবে এই পেশায়? কি মনে করেন? আমি খামার শুরু করছি, আমার কিন্তু কোনো সরকারি কোনো লোন নাই। আচ্ছা। আমি কিন্তু নিজে মানে তিল তিল করে একটা গরু হয়েছে, সেটার থেকে বাচ্চা, এরকম ভাবে কিন্তু এত বছরের খামার আমার। আমি কিন্তু কোনো সরকারি লোন পাই নাই। দেখা গেছে যে যারা পায় তারা কিন্তু কিছু পেলে করতে পারে ভালো না, হয়। পেলে আমার জন্য ভালো হয়। ভালো আমি হতো, যেটা এই করতেছি কষ্টটা আর একটু, হ্যাঁ মানে যেটা সংক্ষিপ্ত করতেছি এর থেকে আমি আরো দ্বিগুণ করতে পারবো, কারণ আমার স্বপ্নটা বিশাল। এখানে আরেকটা কথা, অনেকের হচ্ছে জমি না থাকলে কিন্তু লোন দেয় না। জমি অনেকেরই নাই, অনেকেরই জমি নাই, তাদের এরকম তো জায়গার হয়। একটা ব্যবস্থা করে দিয়ে লোন- যদি তাদের লোন দিয়ে অন্তত একটা গাভীর টাকাও যদি তাদের দেয়। অবশ্যই গরু কখনো মানুষকে ঠকায় না, মানুষ মানুষের সাথে বেমানি করলেও পশু পাখি কখনো করে না, সেটা আমি কখনো পাই নাই। কারণ আমরা দিনরাত অনেক পরিশ্রম করি, তার মাধ্যমে কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক দিচ্ছেন। সেটাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমরা এতক্ষণ ইতি এবং লিউজার গল্প শুনলাম। আমরা দেখলাম নারী যখন নিজের শক্তি বুঝতে পারে তখন সে নিজেই বিপ্লবে পরিণত হয়। এর সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।